জনগণ আমাদের কাছে জবাবদিহিতা চায়, আর আমরা এই সংসদে তারই প্রতিফলন দেখাতে এসেছি। সত্য মিথ্যা যাচাই করার জন্য অনেক উপায় রয়েছে। আমার কাজে যদি আমার এলাকার মানুষ সন্তুষ্ট থাকে, তাহলে আমি বাধ্য নই নিজেকে সত্য এবং সুষ্ঠু প্রমাণ করার জন্য। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ সমালোচনা করার জন্য। আপনাকে অনুরোধ করব, ইতিহাসের পাতা না উল্টিয়ে, সময় কিল না করে বর্তমান এবং ভবিষ্যতের দিকে নজরদারি করতে। সান্নিধ্যের কথাতে সরকার দলের পক্ষ হতে সমর্থিত সুর ভেসে আসে। বিরোধী দলীয় সদস্য ফের কাউন্টার অ্যাটাক করার জন্য উদ্যত হলে মাননীয় স্পিকার তাকে প্রতিহত করে বলেন, Please, let's stick to the issue. Personal attacks won't be tolerated. সান্নিধ্য তার আর অল্প কিছুক্ষণের সময়ের মাঝে নিজস্ব বাজেট উপস্থাপন করেন। সেই সাথে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সঠিক বাজেট অনুমোদিত করার জন্য। দুর্নীতির বিশাল ছায়া গ্রাস করেছে তাদের নিজস্ব দলের ভেতরে, আর তার এই অপকটের বাজেট নিয়ে কথা বলার নিজ দলের কিছু কিছু উঁচু পর্যায়ের নেতারা মন ভারী করে ফেলে সঙ্গে সঙ্গে। অল্প বয়সী ছেলে রক্ত গরম, এত আমলে নেওয়ার কিচ্ছু নেই। আপনি না চিনে এমনই একটা মন্তব্য করবেন না। এ ছেলে রাজনীতিতে পাক্কা খেলোয়াড়। বাজেট নিয়ে এত ভাবতে বলেছে কে? এর পিছনে লম্বা কারণ আছে। কারণ দেখে লাভ নেই সাহেব, লোক দিয়ে বুঝিয়ে প্রতিহত করুন, নইলেই পকেটে কি তুলবেন। প্রতিমন্ত্রীর কথায় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মাথা নাড়িয়ে সায় জানায়। চলমান বক্তব্যের মাঝেই দীর্ঘ শ্বাস ফেলে বলেন, সহজভাবে বুঝবেন না এটা নিশ্চিত। বাঁকা মানুষকে বাঁকাভাবেই বোঝাতে হবে। দেখা যাক ঘুঘুকে ফাঁদে ফেলানো যায় কিনা। সুখ নিবাস দুপুর 2টো। শেহরিন ভার্সিটি হতে এসে শাওয়ার নিয়ে নিচে নামে। শাশুড়ি মায়ের সঙ্গে হাতে হাতে টুকটাক কাজ করার জন্য পা বাড়ায় কিচেনে। যদিও রান্নাবান্না সব হয়েই এসেছে, এখন শুধু ডাইনিংটা রেডি করতে হবে। তবে সব কিছু স্বাভাবিকভাবে চললেও মাথার মধ্যে তার অগাধ চিন্তা। কখন স্টাডি টেবিলে বসবে, কখন প্রজেক্টটা কমপ্লিট করবে। শাহজাহান সাহেব ড্রয়িং রুমের সুবিশাল আকৃতির টিভিতে চলমান সংসদ অধিবেশন অত্যন্ত মনোযোগ সহকারে দেখে চলছেন। কী কারণে কপালে তার ভাঁজ সেটা শেহরিন বুঝতে পারে না। যাওয়ার পথে পা থামিয়ে এক পলক টিভির দিকে তাকিয়ে খুঁজতে থাকে তার ব্যক্তিগত নেতা সাহেবকে। কিন্তু বয়োজ্যেষ্ঠ এক নেতাকে বক্তব্য প্রদান করা দেখে সে আগ্রহ হারিয়ে মাথায় আঁচল টেনে ধীর কণ্ঠে বলে, বাবা খেতে আসুন। বোমা, কখন এলে ভার্সিটি থেকে? এই তো একটু আগে বাবা। আচ্ছা আচ্ছা, সান্নিধ্যকে দেখেছো? একটু আগে বক্তব্য রাখলো। শেহরিন ফের টিভির পানে তাকিয়ে ছোট করে জবাব দেয়, দেখা হয়নি। বলো কি? আসো, বসো বসো। তোমার স্বামীকে টিভির পর্দায় দেখাচ্ছে আর তুমি দেখবে না, তাই কখনো হয়? না বাবা, ঠিক আছে, সমস্যা নেই, আমি পরে। শেহরিনের কথা শেষ করার আগেই সান্নিধ্যকে ফের দেখানো হয় টিভিতে। ক্যামেরা তার দিকে তাক করানো হয় কিছু সময়ের জন্য, কিন্তু নেতা সাহেবের দৃষ্টি তার কাগজের দিকে। কিছু একটা লিখে চলছে সে সুসঙ্গ অঙ্গভঙ্গিতে। শেহরিনের চোখে তার সুপুরুষ ধরা দিতেই আপনা আপনি মুখে হাসি ফুটে যায়। নির্মিষ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে সে নেতা সাহেবকে। মনের মধ্যে ঠান্ডা হাওয়া দোল দিয়ে যায়, পরিতৃপ্তিতে ভরে ওঠে দু চোখ তার। যান্ত্রিক মাধ্যমে স্বল্প সময়ের দেখাদেখির সমাপ্তি ঘটে। ক্যামেরা আবারও ঘুরিয়ে যায় সেই বয়োজ্যেষ্ঠ লোকের দিকে। শাহজাহান সাহেব ছেলের বধূকে বলেন, দাঁড়িয়ে আছো কেন বোমা? বসো বসো, একটু শোনো। রাজনৈতিক হালচাল তোমরাও তো জানতে হবে, বুঝতে হবে। স্বামী রাজনীতিবিদ বলে কথা। শেহরিন ঠোঁট চেপে মনে মনে বলে, মাফ করবেন বাবা, আপনার ছেলের সাথে এই নিয়ে আমার চুক্তি হয়ে গিয়েছে। তার রাজনৈতিক জগতে আমার কোনো উপস্থিতি থাকবে না। এটা একান্তই তার বিষয়, আমার কোনো হস্তক্ষেপ নেই, আর আমি আমার চুক্তিতে অটল। মনের কথা মনে রেখে শেহরিন নরম হেসে বলে, সমস্যা নেই, আম্মা একা একা কিচেনে আছেন, ওদিকটা একটু দেখতে হবে। আপনি খেতে আসুন বাবা। শ্বশুর সাহেবকে কোনো মতে কাটিয়ে নববধূ চলে যায় কিচেনে।
এই দুদিনে সে বাবা ডাকটা বেশ আয়ত্ত করে ফেলেছে। এখন আম্মা ডাকটা আরও একটু প্রতিস্ফুটিত করতে পারলেই এনাফ। কালকে রাতে হাজারো কুণ্ঠাবোধকে সরিয়ে একবার ডেকেছে সে, আর একবার এই ডাকেই বেশ সাহস এসেছে বুকে। আরও একটু জড়তা কাটিয়ে উঠতে পারলেই বড় একটা সমস্যা থেকে মুক্ত হতে পারবে সে। দুপুরের ভাত ঘুমানোর যার অভ্যাস, সে কি আর সেই অভ্যাস হুট করে চাইলেই পরিবর্তন করতে পারে? শাশুড়ি মায়ের সঙ্গে টুকটাক সাংসারিক কাজ সেরে খেয়ে দিয়ে বসেছিল স্টাডি রুমে। বাবার সঙ্গে দৈনিক আলাপ সেরে ঢুলুঢুলু চোখে বিছানায় শরীর রাখতে রাখতেই বেজে যায় বিকেল 5:30। লম্বা ঘুম শেষে শেহরিন নিজেকে আবিষ্কার করে অসহায়ভাবে। অতপর ফ্রেশ হয়ে ফের স্টাডি টেবিলে বসতেই ডাক আসে নিচ হতে। অগত্যা সব ফেলে যেতে হয় তাকে আবারও নিচে। তিথির সঙ্গে থেকে বিকেলে এক দারুণ নাস্তার রেসিপি শিখে নেয় নববধূ। নেক্সট টাইমে তার ট্রাই করার পালা। মনে হচ্ছে পারবে, খুব একটা কঠিন লাগেনি। অতপর বিকেলের নাস্তা খেতে খেতে বেবি মানকিটার সাথেও খেলাধুলা হয়ে যায় এক দফা। রাত নামতেই মাথা শূন্য অবস্থায় রেখে টেবিলে বসে শেহরিন। নেতা সাহেবের সঙ্গে মাত্র কথা শেষ হলো তার। ওনার সর্বপ্রথম কথাই ছিল ভার্সিটি যাওয়া হয়েছিল কিনা, বাসায় কোনো সমস্যা ফিল হচ্ছে কিনা। রমণী সব কিছুতে বাড়তি ভালো লাগা মিশিয়ে নেতা সাহেবকে ক্ষান্ত করেছে কোনো মতে। বাবা এবং তার হতে লুকিয়েছে আজকের বিষয়টা। কিভাবে বলবে সে আজকের অপমানের কথা? এটা বলার মুখ নেই যে। বই, ড্রয়িং শিট, ড্রাফটিং টুল সাজিয়ে নিজ কাজে মন দিতে দিতে বেজে যায় 8টা। আজকে সারা রাত তাকে এই নিয়ে কাজ করতে হবে। মনে হচ্ছে না ভোরের আগে শেষ হবে, কেননা এর মাঝে আবার ডিনার টাইমে নিচে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে দিয়ে আসতে হবে। বই, ঋতুমার হতে প্রাপ্ত কিছু নোটস, সেই সাথে ল্যাপটপ চালু করে নেয় শেহরিন। ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও, অনলাইন জার্নালস ঘাটাঘাটি শুরু করে। এতগুলো ক্লাস মিস দিয়ে রিকভার করাটা ভীষণ কঠিন। কি ফর্মুলা ইউজ করবে বুঝে উঠতে পারে না। স্যারের কথাগুলো বারে বারে কানে প্রতিধ্বনি হতে শুরু করে। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলেও এখন কেন জানি কথাগুলো ফের মনে হয় বুকের মধ্যে ছুরির ন্যায় গেঁথে যাচ্ছে। এমন দায়িত্ব জ্ঞানী নিজের দরকার নেই আমার, পড়াশোনা ছেড়ে দেন। শেহরিন চোখ বন্ধ করে নেয়। দীর্ঘশ্বাস টেনে সে নিজেকে ধাতস্থ করে নেয়। কুল শেহরিন, কুল। আজ যেটা হয়েছে সেটা তোমার ভুলে হয়েছে। নিজেকে যদি এর চেয়ে আরও খারাপ কথা শোনাতে চাও, যদি আরও অপমান সহ্য করতে চাও, তাহলে সেটা নিয়েই ভেবে চলো। প্রজেক্ট কমপ্লিট করতে হবে না তোমার। একটু থেমে আবারও বলল, না, আমি কিছু ভাববো না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমাকে সামনে ফোকাস করতে হবে। ড্রয়িং বোর্ডে পেন্সিলের টান পড়ে। টিউটোরিয়াল কিছু ক্লাস মনোযোগ সহকারে দেখতে দেখতে কিছু ফর্মুলা সে নিজে নিজে নোটস করে নেয়। পিডিএফ হতে কিছু টপিকস অবজার্ভ করে। নকশাকৃত বিমের লোড, ডিসক্রিপশন, সাপোর্ট রেখা টানতে টানতে আঙ্গুলে ব্যথা জমে গেলেও তবুও সে থামে না। একদম 11:30টার দিকে উঠে ডিনার সেরে আসতে আসতে প্রায় 12টার বেশি বেজে গিয়েছে। আসা মাত্র বসে পড়েছে আবারও টেবিলে। রাত যখন গড়ায় বইয়ের পৃষ্ঠা উল্টানো, সেই সাথে ল্যাপটপের কিবোর্ড হতে টাইপিং সাউন্ড ভেসে আসে শুধু। রাত তখন 3টা। সমস্ত কাজ করতে করতে ঘুম নেমে আসে শেহরিনের চোখে। এই সময় একটু কফি হলে ভালো হতো। স্টাডি টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় সে। ঘুম ছাড়ানোর জন্য খানিকক্ষণ রুমে পায়চারি করতে থাকে। ব্যালকনিতে গিয়ে আষাঢ়ে হাওয়া গায়ে লাগিয়ে নিজের ক্লান্ত দেহকে সতেজ করার চেষ্টা করতে থাকে। দীর্ঘ সময়ের বিরতি শেষে 3:45টার দিকে আবারও টেবিলে এসে বসে। ডিজাইনটা অলমোস্ট হয়ে এসেছে, আর একটুখানি বাদ। ভোর তখন 5টা। ফ্যাকাশে মুখ, চোখ লাল, কিন্তু মনের ভিতরে অদ্ভুত এক প্রশান্তি। অবশেষে প্রজেক্ট ডান তার। প্রাথমিক রিপোর্ট লেখা শেষে সব কিছু গুছিয়ে হাত টান করে উঠে দাঁড়ায় শেহরিন। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে সরাসরি চলে যায় ওয়াশরুমে।
ফজরের নামাজটা আদায় করা মাত্র বিছানায় শরীর এলিয়ে দেয় লম্বা রাতের জার্নি শেষে। পূর্ব আকাশে সূর্য নতুন দিনের সূচনা ঘটায়। ভোরের আভা ছেড়ে রূপ নেয় পূর্ণাঙ্গ সকাল বেলার। পাখির ডাকে কিচিরমিচির শব্দ ভেসে আসে। জানালার পর্দা গলিয়ে সোনালি রোদ্দুর নরম বিছানায় এসে হাজিরা দেয়। শেহরিনের আজকে ক্লাস 9:20 হতে শুরু। ক্লান্ত শরীরের ঘুম ভাঙে তার 8:35 ঘরে, তাও সেটা সানজির ফোনে। তড়াক করে লাফ দিয়ে উঠে সময়টা দেখে সে দৌড়ায়। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে। নাস্তা করার সময় তো দূর থাক, ভার্সিটি যাওয়ার সময়টুকু নেই হাতে। ডক্টর রাইসুল ইসলাম স্যারের ক্লাস দ্বিতীয় পিরিয়ডে থাকলেও ভয় তার মন প্রাণে। এ কি শেহরিন, নাস্তা করবে না? সানজির কথায় শেহরিন অসহায় দৃষ্টিতে তাকায়। কাঁধে ব্যাগ রেখে তাড়াহুড়া কণ্ঠে তাকিয়ে বলে, আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আপু, একদমই সময় নেই হাতে। তিথি তাসিনকে নাস্তা করাতে করাতে বলে, ঘুম থেকে একটু আর্লি ওঠার অভ্যাস করতে হবে তোমাকে শেহরিন। কালকে কিন্তু বলেছিলাম সকালের নাস্তা তৈরিতে সাথে থাকবে তুমি। সরি ভাবি, এখন থেকে আর্লি উঠবো। মিসেস নাজনীন এক পলক তাকিয়ে বলে, নাস্তাটা করে যাও, গাড়িতে যাবে, সময় লাগবে না। আম্মা আমার অভ্যাস আছে, অসুবিধা নেই। যেটা ভালো বুঝো, তবে একটু গুছিয়ে চলার চেষ্টা করো। এলোমেলো ভাব আমার পছন্দ নয়। জি। শেহরিন মাথা নিচু করে সবার হতে বিদায় নিয়ে ঘর হতে বেরোতেই দৌড়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার আঙ্কেলকে সর্বোচ্চ স্পিডে গাড়ি চালানোর অনুরোধ করে সে স্থির হয়ে বসে। ঘড়ির কাঁটায় নজর বুলিয়ে সে বাইরের পানে দৃষ্টি রাখে। পেছনে ফেলে আসা সংসারের মায়াজাল মাত্র বেছাতে শুরু করেছে, তাই মনে হচ্ছে কত কঠিন। সবার মন রক্ষা করে এই পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে কতটুকু সক্ষম হবে জানে না রমণী। শাশুড়ি মায়ের আধার ঘনা মুখ আর ভাবির তীক্ষ্ণ কথাগুলোর মর্মার্থ বুঝেও যেন বোঝে না সে। জানালার কাছে মাথা ঠেকিয়ে নিজ মনে প্রশ্ন করে বলে, আমি কি পারবো নিজেকে গুছিয়ে নিতে, পড়াশোনা সামলে এই সংসারটাকে আপন করে নিতে? সদ্য ক্লাস শেষ করে সকল ঝামেলার দায়মুক্ত হয়ে অবশেষে ক্যান্টিনে এসে বসেছে শেহরিন। ভীষণ ক্ষুধা পেয়েছে। সকালে নাস্তা না করার দরুন টানা ক্লাসের কারণে মস্তিষ্ক পেট দুটোই খালি এখন তার। কিছু না খেয়ে বাসায় যাওয়াও কোনোভাবে সম্ভব নয়। যাক বাবা, আজকের ক্লাসগুলো বেশ স্মুথ ছিল। আমি তো ভেবেছিলাম রাইসুল স্যার কোনো একটা কিছুতে নিশ্চিত ভুল ধরে তোমাকে আবার কথা শোনাবে। স্যার পুরোটা ক্লাস টাইমে আমার বুকের ভেতরে হাতুড়ি পেটে চলেছে। ভাগ্য ভালো অতিরিক্ত নার্ভাসে আমি সেন্সলেস হয়ে যাইনি। থ্যাঙ্কস গড, তোমার তো আবার ফোবিয়া আছে। এটা নিয়েই তো ভয়। ঋতুমা এক হাতে ছোট্ট প্লেটে 3টা সমুচা আর এক হাতের প্লেটে পরোটা নিয়ে টেবিলে আসে। সঙ্গে স্বল্প করে শসা আর পেঁয়াজ কুচিও এনেছে। তুমি আবার কষ্ট করে আনতে গেলে দিয়ে যেত তো। আমি বেছে বেছে এনেছি, এগুলো গরম আছে, উপরেগুলো একদম ঠান্ডা। চা আর ডাল ভাজি আনছে। শেহরিন আজকে ঋতুমাকে জোরপূর্বক ধরে বেঁধে নিয়ে এসেছে ভার্সিটিতে। এই মেয়ের আজকেও ক্লাসে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু শেহরিনের জোরাজোরিতে আর না করতে পারেনি। তবে রইসুল স্যারের ক্লাসটা সে অ্যাভয়েড করে শুধুমাত্র লাস্টের ক্লাসটা করেছে। থাকবেই না যেহেতু শুধু শুধু ক্লাস করে অপমান কিনে নেওয়ার কি দরকার। ইয়ার ফাইনালের আগেই চলে যাবে। আগে না হলেও ইয়ার ফাইনালের মাঝেই হয়তো। না গেলে হতোই না। শেহরিনের নিত্যদিনের এই এক কথা শুনতে শুনতে ঋতুমার অভ্যাস হয়ে গিয়েছে। এই মেয়ে জিজ্ঞেস করতে ক্লান্ত বোধ না করলেও তার কাছে শুনতে ক্লান্ত লাগে। এই সাথে মনের মধ্যে ভীষণ খারাপ লাগাও কাজ করে। কিভাবে বললে বুঝবে, থেকে যাওয়ার উপায় যে আর কোনোভাবেই নেই। যদি উপায় থাকতো সে নিশ্চিত থেকে যেত। তুমি এত অল্পতে মানুষকে আপন করে নাও কেন শেহরিন? তোমার সাথে পরিচয় 1 বছরও হয়নি, অথচ আমি চলে যাচ্ছি সেটা জেনেও তুমি মানতে পারছো না। শেহরিন সমুচা খেতে খেতে খানিকটা শসা হাতে নিয়ে বলে, আমি প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠতে পারি না সহজে। আমার হারাতে ইচ্ছা করে না। মনে হয় আমার পছন্দের মানুষগুলো সবসময় আমার সাথে থাকুক, আমার কাছে থাকুক।
তাহলে বলছো আমি তোমার পছন্দের মানুষের একজন? তোমার এখনো সন্দেহ আছে? ঋতুমা মৃদু হেসে মাথা নাড়ে। খাওয়ার বাহানায় চোখ দুটো নিচের দিকে রাখে সে। এই যে সামনে বসা আদুরে মেয়েটা তার নিজের কাছেও যে কত প্রিয় এটা সে বুঝতে পারে না, হয়তো পারবেও না। মেয়েটাকে এভাবে একা জনসমুদ্রের মাঝে ফেলে রেখে যেতে তার ভীষণ কষ্ট হয় প্রতি মুহূর্তে। মুখ ফুটে প্রকাশ করতে পারে না, শুধু জানে না বিদায়ের দিনে কেমন করে নিজেকে সামলাবে। দুজনের চলমান কথার মাঝে চা এসে পড়ে, সঙ্গে ডাল ভাজি। শেহরিন ঋতমাকে সার্ভ করে দিয়ে নিজে নিতে নিতে চিন্তিত গলায় বলে, ইয়ার ফাইনাল নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে আমার। মাঝখানে এত গ্যাপ হয়ে গিয়েছে, মনে হচ্ছে আমি কিছুই পারবো না। ডোন্ট ওয়ারি শেহরিন, এতটা লো ফিল করার কোনো কারণ নেই। হাতে এখনো কিছুদিন সময় আছে। এই কয়টা দিন একটু ভালো করে পড়া শুরু করো। আমার সিলেবাস দেখেই মাথা ঘুরছে, সাথে এতগুলো ক্লাস মিস, নোটস নেই, লেকচার শুনিনি, কিভাবে যে কি করব। সিজি এবার আমার তরতর করে নিচে নেমে যাবে দেখো। ঋতমা চায়ের কাপে চুমুক টেনে দম ছেড়ে নেয়, সতেজ গলায় বলে, ভালো স্টুডেন্টদের এই এক সমস্যা, সিজি নিয়ে ভীষণ প্যারা খেতে হয়। আর এই মেয়ে, এত ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। তুমি ভালো কামব্যাক দিতে পারবা। যদিও মনে জোর নেই, তবুও চেষ্টা করে দেখতে হবে, কারণ প্রতিদ্বন্দ্বী তো আমার অনেক। জেসি, মনীষার কথা বলছো? নির্জনও কম কি? ও গড, তোমরা এই 4 জন 4 বছর সিজি নিয়ে কি টানাটানি করবে? হাই ভোল্টেজ ম্যাচ চলবে শিওর। শেহরিন চায়ের কাপে শেষ চুমুক টেনে স্বতঃস্ফূর্ত হেসে বলে, কথা খারাপ বলনি, প্রথম সেমিস্টারে আমার চেয়ে মনীষা মাত্র কিছু পয়েন্ট কম পেয়েছিল, তাই মনে হচ্ছিল সে সারা দুনিয়া হতে পিছে পড়ে গিয়েছে। কেঁদে ফেলেনি যে এই অনেক, তবে ভীষণ মন খারাপ করেছিল। তোমাদের ভালো স্টুডেন্টদের যা কারবার। বাই দ্য ওয়ে, ভালো কথা শেরিন, তোমাকে জিজ্ঞেস করব ভেবেও করা হয়ে ওঠেনি। জি প্লিজ ম্যাম, বলুন। ঋতুমা সামনে হতে চায়ের কাপটা সরিয়ে নেয়, টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে কিছু দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলে, তোমার নতুন সংসার কেমন যাচ্ছে? সব ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, ঠিকঠাকই চলছে সব। এমনি নর্মাল কোনো প্রবলেম ফিল করছো কি? প্রবলেম বলতে রান্নাটা নিয়ে আর কি। তুমি তো জানো আমি রান্নায় কেমন এক্সপার্ট। রান্না করো তুমি? ঋতুমার অবাক চোখের দিকে তাকিয়ে শেহরিন নরম হাসে, শান্ত কণ্ঠে প্রতি উত্তরে বলে, রান্না করছি না ঠিক, বাট হালকা টুকটাক শিখছি আর কি। ভাবি প্রতিদিন একটা করে রেসিপি শেখান আমাকে। এত তাড়াতাড়ি? বিয়ের তো তোমার 7 দিনও হয়নি। আর তাছাড়া এমপি সাহেবের বউ তুমি, রান্না নিয়ে এত তোড়জোড় কেন? এমপি সাহেবের বউ বলে কিছু না রিতমা, এটা সব মেয়েদের জন্যই উন্মুক্ত। রান্নাঘরটা আলাদা একটা জগৎ, যেখানে কোনো ভেদাভেদ থাকে না। বুঝতে পেরেছি, বাট আমি বোঝাতে চাইছি এত তাড়াতাড়ি সব কিছু কেন? যেহেতু তোমার পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স নেই, মাত্র এসেছো নতুন একটা জায়গা, একটু সময় তো দরকার নিজেকে সেট আপ করার জন্য। হয়ে গিয়েছি মোটামুটি সেট আপ, বাট তাড়াতাড়ি বলতে আমি নিজেও একটু কনফিউজড। মেবি আমার শাশুড়ি মা হেল্পিং হ্যান্ডদের দিয়ে কিচেনে খুব একটা কাজ করায় না, আমি শিওর নই। তবে যতটুকু অবজার্ভ করে দেখেছি, উনি জাস্ট সবজি কাটায় তাদের দিয়ে, রান্নাটা সে না হয় ভাবি করেন। ঋতুমা হাতের তর্জনী আঙ্গুল টেবিলের খানিকটা ঠেকিয়ে শব্দ করে বলে, দ্যাটস দ্য পয়েন্ট মাই গার্ল। এতেই হবে। অনেকেই এমন থাকেন যারা দুনিয়ার সব কাজ হেল্পিং হ্যান্ড দিয়ে করাবে, কিন্তু রান্নাটা করাবে না। আমার মনে হয় আমার শাশুড়ি মা পরিবারের জন্য নিজ হাতে রান্নাটাই প্রেফার করেন। এটা অবশ্য ভালো একটা দিক। আজ সকালে আমার নিজেরও কিচেনে যাওয়ার কথা ছিল, বাট এই কাজটার জন্য সব রুটিন এলোমেলো হয়ে গিয়েছে, যার কারণে যেতে পারিনি। খুব সম্ভবত উনি একটু মাইন্ড করেছেন। ভাবি ছিলেন না? ছিল, বাট আমিও তো ওনার ছেলের বউ, দায়িত্ব তো আমারও আছে। এটা নিয়ে একটু গিল্টি ফিল হচ্ছে। গিলটি ফিল হওয়ার কিছু নেই শেহরিন, তোমার জানি কেবল শুরু। আর শুরুর দিকটাতে সবাই সবটা সামলে উঠতে পারে না, এলোমেলো হবেই, কাজে ভুল হবে, বুঝে উঠতে পারবে না কত কি। সব কিছুর জন্য তোমার একটা প্রপার টাইমের জন্য ওয়েট করতে হবে, তাদেরকেও করতে হবে। এখানে তোমার যেমন গিলটি ফিল হওয়াটা বোকামি, তাদের ক্ষেত্রেও মন ভারী করাটা বোকামি।
শেহরিন দু হাত থুতনির নিচে রেখে কিছু সময় চুপচাপ থাকে। ঋতুমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। সব কিছুর জন্য হয়তো একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। নীরবতা ভাঙ্গে সে, জড়তা মাখা স্বরে বলে, আমার একটু ভয় হচ্ছে রিতমা। সেকেন্ড ইয়ারে পড়াশোনাটা আর একটু বেড়ে যাবে, আবার তখন সংসারেও আমি কিছুটা পুরনো হয়ে যাব। তখন তো আমাকে নিয়ম করে রান্নার দিকটাও বা বা অন্য কাজগুলো করতেই হবে। একসাথে দুটো মেনটেন করে চলতে পারবো কি? আমার তো পড়ার টেবিল ছেড়ে বারবার ওঠার অভ্যাস নেই। উঠলে আমার মনোযোগ আনতে অনেক সময় লাগে, নিজের কাছে অগোছালো লাগে। ভয় করো না, ভাইয়া আছেন তো, উনি তোমাকে এ ব্যাপারে হেল্প করবে। উনি ওনার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। আমি চাই না এসব সাংসারিক বিষয়ে সে ইন্টারফেয়ার করুক। আমি জাস্ট চাইছি নিজেকে একটু ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য, যাতে দুটোই ব্যালেন্স রাখতে পারি। আসলে সব কিছুর পেছনে একজন মেইন পার্সনের অনুপস্থিতি আমাকে একটু টাফ সিচুয়েশনে ফেলেছে। আন্টির কথা বলছো? মামনি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছুই শিখতে পারতাম। সব না হোক, বেসিক জিনিসগুলো তো শিখতাম। ছোটবেলা থেকেই বাবার আদলে গড়ে ওঠা একটা নিষ্প্রাণ মেয়ে আমি। সংসার জীবন তো দূরে থাক, নিয়ম করে দুবেলা যে রান্না করে খেতে হয় এটা আমার মাথায় ছিল না। মোট কথা রেডিমেড সব কিছুতে অভ্যস্ত আমি, প্র্যাকটিক্যালি স্কিলে জিরো। আমি সেটাই বুঝতে চাইছি শেহরিন, তোমার শাশুড়ি মা এবং ভাবির একটু বোঝা উচিত তুমি কোন পরিবেশ থেকে এসেছ। দুদিনই এত রান্নার প্রেশার দিলে তুমি তো প্রপার ওয়েতে কিছু শিখতে পারবে না, বরং ভুল করবে। এটা তো আর বলা যায় না, তাই না? ওনারা যেহেতু আগ্রহ প্রকাশ করছেন শেখানোর জন্য, আমার না শিখে কোনো উপায় নেই। বরং আমি কৃতজ্ঞ যে তারা অন্তত আমাকে রান্না শেখাতে এতটা আগ্রহ দেখাচ্ছেন। আগ্রহের পেছনের মূল কারণ তোমাকে তাড়াতাড়ি রান্নায় দক্ষ হিসেবে তৈরি করে কিচেনের দায়িত্ব দিয়ে দেওয়া। শেহরিন ঋতুমার কথায় হেসে ফেলে। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে তার রান্নার বিষয়ে বেশ কনসার্ন সে। এক্ষুনি রান্না শেখাটা তার কাছে পছন্দ হয়নি। লিসন গার্ল, এসব বাদ দাও, একটা ভালো উপদেশ দিই, শুনে নাও। ফিউচারে অনেক কাজে দেবে। বলুন শুনি। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এখনো আন্টিকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তোমার উচিত রান্নার বিষয়টা ক্লিয়ার করা, আন্টি দেখে শিখে নেয়া। হোক বিদেশ, তবুও তোমার যখন বিয়ে হবে ওভারঅল রান্নাটা তোমাকেই করতে হবে। হোক নিজের জন্য কিংবা অন্যের জন্য। আমার ডলি বুবুও ইউএসএ আছেন, শুধু রান্না নয়, ঘরের সব কাজ তাকেই করতে হয়। আমি চাই না তুমি আমার মতো সিচুয়েশনে পড়ো। It's a very uncomfortable situation that I'm feeling, where you can't easily change yourself if you want to. So please. ভেরি গুড পয়েন্ট। অন্তত তোমাকে দেখে আমার নিজেকে প্রিপেয়ার করা উচিত। Yes, my girl. শেহরিন হাত ঘড়িতে সময় দেখে নেয় এক পলক। ড্রাইভার আঙ্কেলের আসার সময় হয়ে গিয়েছে, কি জানি এসেও পড়েছে হয়তো এতক্ষণে। ঠিক আছে, চলো এখন তাহলে উঠি। ওকে। এই ওয়েট, আগে বলো কালকেও ক্লাসে আসবে? ঋতুমা উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে একগাল হেসে বলে, এই কয়েকদিনে একটা মিষ্টি মেয়ের সঙ্গ আর মিস করতে চাইছি না। অয়েল দাও, ঠিক আছে, বাট মিস দেবে না, বলে দিলাম। যথা আজ্ঞা ম্যাডাম জি। শেহরিন ঋতুমা একসাথে বের হয় ক্যান্টিন থেকে। দু বান্ধবীর গল্প যেন শেষই হয় না। আবারও নতুন করে শুরু হয়েছে তাদের নতুন আলাপন। তবে কিছু দূর যাওয়ার পূর্বে তুন্না নিশির সঙ্গে দেখা হওয়াতে পা থেমে যায় দুজনের। ক্যান্টিন থেকে আসছো? হ্যাঁ, কিছু বলবে? ব্যস্ত মনে হচ্ছে। নিশির প্রশ্নে শেহরিন কিছু একটা ভেবে মুচকি হেসে বলে, না ব্যস্ত না, বাট সত্যি বলছি আমার কাছে আহমেদ শফি স্যারের নোটস নেই। তুন্না শেহরিনের ঠেস দিয়ে মজা নেওয়াটার বিষয়টা স্পষ্টই ধরতে পারে। মুখের আদলে কিছুটা আধার ঘনালেও স্বাভাবিক কণ্ঠে বলে, তুমি কি সবসময় ভাবো আমরা তোমার থেকে নোটস নেওয়ার জন্যই কথা বলতে আসি শেহরিন? তোমরা আমাদের ক্লাসমেট ভাবো, বাট আমরা তোমাদেরকে ফ্রেন্ড হিসাবেই দেখি। ও থ্যাংক ইউ। তো না, তুমি না বললে সত্যি জানতাম না। জানবে কিভাবে? তুমি তো বিদেশ পাড়ি দিচ্ছ, ক্লাসে তো আসোই না ঠিক মতো। তারপরও 6টা মাস তো দেখেছে, সেই অভিজ্ঞতা থেকেই বললাম। ওকে, এসব কথা ছাড়ো, তার চেয়ে একটু সূক্ষ্ম নজর দাও আমাদের টপারের উপর।
আগের চেয়ে বেশি পরিপূর্ণ লাগছে কিন্তু দেখে। কাহিনী কি হ্যাঁ? শেহরিন কালকে তুন্নার প্রশ্নতেই বুঝতে পেরেছিল সন্দেহ করছে তারা, অল্পতে ছাড়বে না, খুঁচিয়ে খুঁচিয়ে অবশ্যই বের করবে। একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে অপর একটা মানুষের এত কেন আগ্রহ বুঝতে পারে না সে। নিশ্চিত এটা নিয়ে একটা রিউমার তৈরি করে মজা নেবে, সেই জন্যই পিছু লেগেছে। কাহিনী কিছুই নয়, সব কিছুই সানস্ক্রিনের কারবার। সানস্ক্রিন আমরাও দেই শেহরিন, বাট তোমারটা আলাদা। আলাদাই তো হবে, তোমার ব্যান্ডেজটা তো আমি ইউজ করি না। তুন্না শেহরিনের দিকে সজাগ দৃষ্টি মেলে সন্দিহী কণ্ঠে বলে, যত যাই বলো না কেন শেহরিন, আমরা কিন্তু বিয়ে বিয়ে একটা আমেজ পাচ্ছি। আমাদের বলতে চাও না ঠিক আছে, বাট এভাবে কৌশলে এড়িয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি। তোমাদের ব্রেনের প্রশংসা না করে পারছি না। এর একটু পড়াশোনাতে ব্যয় করতে নিশ্চিত আমাকে টপকে টপ হয়ে যেতে, তখন আর আমার কাছে নোটস চাইতে আসতে না। অপমান করছো? মোটেও নয়, তোমাদের শার্ফ মস্তিষ্কের প্রশংসা করছি। তুন্না নিশি দুজনেই বেশ অবাক হয় শেহরিনের মুখ হতে এত ধারালো ধারালো কথা বের হওয়াতে। এই মেয়ে ধীরে ধীরে কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্লাসে অন্য সবার সঙ্গে মুখে মধু তুলে কথা বললেও তাদের সাথে কথা বলতে আসলে নিম পাতা সরে। তাকে নিয়ে যে আড়ালে গসিপ করে হাসি তামাশা করে বুঝে গিয়েছে নাকি। চুপে চুপে বিয়ে করেছো সেটা বললেই হয়, এত লুকোচুরি খেলার কি দরকার আছে? মনে করছো আমরা কখনো বুঝি জানতেই পারবো না? তোমরা যেভাবে সকল হোমসের উত্তরসূরি হয়ে দায়িত্ব পালন করছো, আমি নিশ্চিত আগামী 24 ঘন্টার মধ্যে সঠিক তথ্য খুঁজে বের করতে সক্ষম হবে। বিয়ে যে করেছো সেটা স্বীকার করছো না কেন? তোমাদের ভরসায় আছি, আমার বিশ্বাস তোমরা সফল হবেই। ভাইয়া বুঝি পর্দা করে, সেই জন্য এভাবে চুপে চাপে বিয়ে সেরে নিয়েছো, যাতে আমরা তাকে দেখতে না পাই, তাই না? তুন্না নিশির বাঁকা হাসিতে শেহরিনের গা জ্বলে উঠলেও নিজেকে ধাতস্থ রাখে, ঠান্ডা গলায় বলে, পর্দা করে। কিছু বেগানা নারী শুধু নজর দেয় তো, এজন্য লুকিয়ে রেখেছি। আজকাল কিছু ক্লাসলেস মেয়েদের যা দৃষ্টি, কি বলি বলো, ভয় লাগে। আফটার অল নজর তো সত্য। আসি কেমন? শেহরিন ঋতুমার হাত টেনে ঠোঁটে হাসি রেখে পাশ কাটিয়ে চলে আসে। কিছু দূর সামনে এগোতেই দুজন মুখে টিপে খিলখিল করে হেসে উঠে চুপি সারে। বাকি দুজন অপমানে নির্লজ্জিত হয়ে ফুঁসতে থাকে। শেহরিন যে আকারে ইঙ্গিতে তাদেরকেই বুঝিয়েছে এটা বেশ বুঝতে পারে। সুখ নিবাসে এখন বইছে গোধূলি বিকেলের নীরব হাওয়া। একটু আগে অবধি হইচই মুখরিত বাসাটা এক লহমায় ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ হইচই মালিক বেবি মানকিটাকে নানান বাহানায় বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিসের কাছে। এতদিন যাবৎ বাসায় মিস আসলেও তার নিত্য নতুন অত্যাচার আর দুষ্টুমি সইতে না পেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সে মিসের বাসায় গিয়ে পড়বে। মিসের বাসায় গেলে অন্তত ভয়ে দুষ্টুমিটা একটু কম করবে। চাইলেও কথা হতে তেলাপাকা ধরে আনতে পারবে না, মিসকে রেখে পালাতে পারবে না। দেখি হাতটা। আপু কিছু হয়নি, শুধু শুধু ব্যস্ত হচ্ছ তুমি। আমাকে দেখতে দিবে? সানজির চোখ পাকানো দেখে শেহরিন চুপচাপ ডান হাতের তালু উন্মুক্ত করে। সামনে বাড়িয়ে দিতেই সানজি নিজের হাতের মুঠোয় নিয়ে দেখে বেশ খানিকটা লাল হয়ে এসেছে। ঠিক তার উপরে সেই বিভৎস দুর্ঘটনার চামড়া পুড়ে কালো দাগটা এখনো স্পষ্ট হয়ে আছে। এই দাগ কবে মিশবে কে জানে। লাল হয়ে এসেছে, তুমি বলছো কিছু না? একটুখানি লেগেছে, আমার হাতের তালু এমনই, একটু কিছু হলেই লাল হয়ে যায়। আমাকে বুঝ দিতে এসো না মেয়ে, ভাইয়া দেখলে কি হবে বুঝতে পেরেছো? উনি কি আজকে আসবেন? রাতে সম্ভবত। কেন কথা বলনি তুমি? কালকে ফোন দিয়েছিলেন, আজকে দেননি। তুমি দাওনি কেন? শেহরিন আড়ষ্টতায় মুড়ে যায়, কি জবাব দিবে ভেবে পায় না। সে ফোন দিতে চেয়েছিল কিন্তু কেমন যেন একটু লজ্জাও পাচ্ছিল। লোকটাকে ফোন দিলে নিশ্চিত তাকে লজ্জা দিয়ে বলতো আমি তাকে মিস করছি কিনা, সাথে আরো নানান কথাই তাকে একদম লজ্জায় ডুবিয়ে দিত। শোনো, এখন ঘরে যাবে, ভাইয়ার কেবিনেটে সব মেডিসিনই থাকে। আই থিঙ্ক তুমি সেটা জানো। তারপরেও বললাম সুন্দরভাবে লাগিয়ে নিয়ে রেস্ট করবে, একটু হেলাফেলা করবে না।
আমি মেডিসিন লাগিয়ে দিতাম, বাট আমার হাতে একটু সময় কম। আপু প্লিজ প্লিজ, তুমি এতটা ব্যস্ত হবে না। আমি মেডিসিন লাগিয়ে নিচ্ছি, তুমি এখন বের হও। ফার্স্ট টাইম মিট বলে কথা। এসে কিন্তু সব শুনবো। যদিও নার্ভাস লাগছে একটু, তারপরেও দেখা তো করতেই হবে। ওফো, রিল্যাক্স মুডে থাকো আপু, সব ভালো হবে। ওকে ভাবিজান, থাকো, আসছি তাহলে। টেক কেয়ার। বাই বাই।